ঠিক আছে, সো তাহলে আমরা এখন আস্তে আস্তে ক্লাসটা শুরু করে ফেলি। এক্সারসাইজ কোশ্চেন গুলো তো তোমাদেরকে বলে ভালোই দিয়েছিলাম যে দেখার জন্য। ভালো হাই অনেক রাইসা, আছে, কিন্তু লেখাপড়া ঠিক মতো করতেছে না। আচ্ছা এখন লেখাপড়া তো ঠিক মতো করতেছে নাকি না ওইটা আসলে এখন কোচিং এ আসলে পরে না আমরা সামনাসামনি দেখলে কিছু করতে পারি। এখন তো বাসায় থাকতেছে, তো এখন ওইটা তো বাসায় যারা থাকে তাদের ভালো মতো আরো দেখতে হবে আর কি জিনিসটা। ওয়ালাইকুম আসসালাম রাহাতুল, হাই নিদিতা, স্বর্ণজিৎ। ওকে, সো তাহলে আমরা এখানের মধ্যে আস্তে আস্তে শুরু করি। লেটস সি এক্সারসাইজ কোশ্চেন গুলোতে কি কি ছিল। কয়েকটা কোশ্চেন একদম ইজি, একদম ক্যালকুলেশন গুলো অনেক সোজা সোজা। হ্যাঁ, এগুলা জিনিস আমরা এমনিতেই পারবো। হাই ফারিসি। তো এখন এখানের মধ্যে দেখি কোশ্চেন নাম্বার 1 এ কি বলছে। আজকের ক্লাসের লাস্টে আমাদের একটা ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমরা কথা বলবো, একটা অ্যানাউন্সমেন্ট আছে আর কি বেসিক্যালি। তো এখন এই জিনিসটা তোমরা যারা যারা ইন্টারেস্টেড ওই জিনিসটাতে আমরা কাজ করাবো। ওকে, সো নাও লেটস সি কোশ্চেন নাম্বার 1 কি বলতেছে। জেমস জুল showed that heat is a store of energy. আচ্ছা, হিট এনার্জি এরকম energy type. He did this by showing that heat can be produced by using mechanical energy, যে আমরা মেকানিক্যাল এনার্জি ইউজ করে হিট প্রডিউস করতে পারি। এ নাম্বার কোশ্চেনে বলতেছে give an example of a process in which kinetic energy is transferred to heat. এটা তো আমরা লাস্ট চ্যাপ্টারের যে একটা কোশ্চেনে পড়ে আসছিলাম না, যে আমরা যদি কি করি আমাদের হাত এরকম রাব করি তো তখন কি হবে, ডিউ টু কাইনেটিক এনার্জি আমাদের হাত রাব করলে পরে ফ্রিকশনের জন্য কি হবে, কাইনেটিক এনার্জি উইল গেট কনভার্টেড টু হোয়াট, কাইনেটিক এনার্জি উইল গেট কনভার্টেড টু হিট এনার্জি। সো তাহলে এরকম এক্সাম্পল বলা যায়। দেন আমাদের আরো কি বলা যায়, যে মনে করো তুমি যে কোনো কিছু এরকম যদি রাব করো তো তখন কি করা হবে, কাইনেটিক এনার্জি থেকে হিট এনার্জিতে কনভার্ট করা পসিবল হবে। সো এরকম টাইপের ইজি একটা আমাদের এক্সাম্পল আর অ্যানসার দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, তো তাহলে এইটা মোর অর লেস আমরা এখানের জন্য অ্যানসারটা বলতে পারি কি জিনিস, রাবিং হ্যান্ডস টু কিপ देम ওয়ার্ম এন্ড সামথিং এলস। তো এটা তো তোমাদের আই হোপ কোনো প্রবলেম নাই। অ্যানসার যে ইজি অ্যানসার গুলো এরকম লিখে দেওয়ার কোনো মানে নাই। হ্যাঁ, এগুলো অ্যানসার তোমাদের অ্যাকচুয়ালি নিজেদেরই পারার কথা। এন্ড তোমাদের সবার কাছে তো অ্যানসারের পিডিএফটা আছেই নাকি? না ভাইয়া, অ্যানসারের এই পিডিএফটা তোমাদের কাছে নাই? এই যে এটা তোমাদের গ্রুপের মধ্যে না, এটা না আমি তো মোস্ট প্রবাবলি আমার যেটা মনে পড়ে এমজেড ভাইকে দিয়ে দিছিলাম একটা ড্রাইভের লিংক, যেন তোমাদের গ্রুপে দিয়ে দেয়। ভাইয়া এনজেড স্যার কবে কি দিছে, কখন এক মাস আগে মনে হয় গ্রুপে মেসেজ পাঠিয়েছিল। ভাইয়া তুমি অ্যানসার করো। মেহজাবিন কি বলছে একটু চ্যাটে বললে ভালো হয়, তোমার মাইকটা আনমিউট করলে কেমন যেন একটা নয়েজ আসতেছে, বুঝছো? আচ্ছা, আমি নিজেই পোস্ট করে দিব তোমাদের গ্রুপের মধ্যে। এই যে এই অ্যানসার শিটের মধ্যে সবগুলো অ্যানসারই লেখা আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা এন্ড অফ ইউনিট কোশ্চেন সবগুলারই অ্যানসার দেওয়া, বুঝতে পারছো? তো এই পিডিএফ তোমাদেরকে দিয়ে দিবনি। তো এখন এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 1 এর এ। ঠিক আছে, তো এখন কোশ্চেন নাম্বার 1 এর বি তে দেখি কি বলতেছে। 1 এর বি তে বলতেছে describe how heat energy can be transferred to either kinetic energy or gravitational potential energy। যে হিট এনার্জি আমরা কিভাবে কাইনেটিক, অ্যানসার কোথা থেকে পাইছি, অ্যানসার এটা আমাদের আলাদা যে তোমাদের এডএক্সেল যে বোর্ড আছে ওদের ওই ওয়েবসাইটে থেকে ওরকম ডাউনলোড করা যায়, এখন লক করা, কিন্তু টিচারদের জন্য এটা ওপেন করা থাকে, বুঝছো? ওরকম পাসওয়ার্ড থাকলে আলাদা, অফিশিয়াল অ্যাকাউন্ট থাকলে তখন ডাউনলোড করা যায়, বুঝতে পারছো? তো এখন বলতেছে হিট এনার্জি কিভাবে কাইনেটিক এনার্জি অর গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট করা যায়। হ্যাঁ রাইসা, সবার কাছেই আছে এটা। সো এখন এখানের মধ্যে কাজটা কি, উই ক্যান ডু সামথিং লাইক দিস, যে হিট ওয়াটার টু কনভার্ট ইট ইনটু স্টিম, হিট ওয়াটার টু কনভার্ট ইট ইনটু স্টিম। তো এখন স্টিম কি, স্টিম হলো আমাদের গ্যাসিয়াস ফর্ম অফ ওয়াটার, তাই না? সো তাহলে স্টিম তো আমাদের অনেক হাই স্পিডে মুভ করবে। সো ওখানে আমাদের কি হবে, ওয়াটারের, তখন আমরা কি করলাম, ওয়াটারের ভেলোসিটি কম ছিল, এখন ওয়াটারকে যদি স্টিমে কনভার্ট করে দেন তার কি হবে,
কাইনেটিক এনার্জি বাড়বে। সো উই ক্যান সে দ্যাট whenever we are heating water we are giving it or the water is gaining kinetic energy, যে to heat water to convert it into steam এরকম। দেন কোশ্চেন নাম্বার 2, এখানের মধ্যে এইগুলা কোশ্চেন অ্যাকচুয়ালি কোশ্চেন নাম্বার 2 এর এ ফার্স্ট ডে হোয়াট ইজ দ্য ইউনিট অফ এসআই ইউনিট অফ ওয়ার্ক জুলস ডিফাইন ইউনিট অফ ওয়ার্ক। এটা তো আমরা লাস্ট ক্লাসে ডেফিনেশনটা লিখে রাখছিলাম না, যে 1 joule of work done is transferred when a force of 1 newton causes an object to move 1 meter in the direction of the force। যে লাস্ট ক্লাসে আমরা যে এখানের মধ্যে যে বইয়ের ডেফিনেশনটা কোথায় শুরুর দিকে দেখি, এই যে এটা ছিল 1 joule of work done is transferred when a force of 1 newton is applied through a distance of 1 meter in the direction of the force। এটা ঠিক আছে। তো এই ডেফিনেশন আমরা লিখে দিব যে 1 joule এর ডেফিনেশন মানে কি বা 1 joule work done মানে কি, ঠিক আছে। এরপর বলতেছে কি, এরপর বলতেছে সি নাম্বারে how much work done is transferred in each of the following situations। question number 1 C1 এ কি বলতেছে a bag of 6 apples, কয়টা অ্যাপেল আছে? 6টা অ্যাপেল আছে, each weighing 1 নিউটন। তো তাহলে একটা অ্যাপেলের ওয়েট হলো 1 নিউটন, তো তাহলে 6টা অ্যাপেলের ওয়েট কত হবে? 6 নিউটন 6 নিউটন হবে। আচ্ছা সুভা কি বলতেছে, ভাইয়া ডিসটেন্স কভার না করলে ওয়ার্ক ডান একদমই হবে না? না, ডিসটেন্স কভার না করলে ওই ফোর্সের জন্য কোনো ওয়ার্ক ডানই হবে না। বুঝতে পারছো সুভা? when no distance is covered in the direction of that force, that particular force is not doing any work। এই জিনিসটাই আমরা লাস্ট ক্লাসে বারবার করে বলতেছিলাম না, যে আমরা ডিফারেন্ট যে ফোর্স গুলা দিয়ে কথা বলতেছিলাম, ফারিসি ওইগুলার অ্যানসার দিছিল যে নরমাল রিঅ্যাকশন ফোর্স আপওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে কিন্তু ডিসটেন্স কভার করছে হলো হরাইজন্টাল। সো তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্স কোনো ওয়ার্ক ডান করে নাই এমন টাইপের। সো ইন অর্ডার ফর আ ফোর্স টু ডু ওয়ার্ক the object must cover a distance in the direction of the force। বুঝতে পারছো সুভা? ওকে, সো এরপরে আমরা দেখি তো কোশ্চেন নাম্বার 1 এ তে what is the force or what is the weight? টোটাল ওয়েট হলো 6 into 1 নিউটন, that is 6 নিউটন, আর ডিসটেন্স কভার করছে 80 সেন্টিমিটার। সরি, সো 80 সেন্টিমিটার ডিসটেন্স কভার করছে। সো ফোর্স হলো এইটা আর ডিসটেন্স হলো 80 সেন্টিমিটার, কিন্তু সেন্টিমিটার তো আমাদের এসআই ইউনিট না, আমাদের এসআই ইউনিট কি? এসআই ইউনিট হলো মিটার। তো তাহলে সেন্টিমিটার থেকে কিসে কনভার্ট করতে হবে? উই উইল হ্যাভ টু কনভার্ট দ্য সেন্টিমিটার ইনটু মিটার। সো সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 100 which will give us 0.8 মিটার। তো তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হোয়াট? ফোর্স ইনটু ডিসটেন্স। সো দিস উইল বি 6 into 0.8, that is 4.8 joule। তো question number 2C1 হলো এইটা which is 4.8 joule। ওকে, তো এটা একদম ইজি একটা ক্যালকুলেশন, জাস্ট আমাদের কি করা লাগলো? we had to convert the distance into meters। ডিসটেন্সটা সেন্টিমিটারে দেওয়া ছিল, এটাকে কিসে কনভার্ট করা লাগলো? মিটারে কনভার্ট করা লাগলো। সো এটা গেল একটা কাজ C1 এ। আর আরেকটা ব্যাপার ছিল যে 6 অ্যাপেলস এর ব্যাপারটা, 6টা ওয়ার্ডে লেখা আছে। তো ওয়ার্ডে লেখা কতগুলো ইনফরমেশন অনেকজন মিস করে, যারা ভাবে যে ভ্যালুতে লেখা থাকলে শুধু ওগুলাই লাগবে। কোশ্চেনের জন্য অনেক কেয়ারফুলি পড়তে হবে, কোন কোন ইনফরমেশন গুলি দেওয়া একদম ভালো মতো খেয়াল রাখবা। ওকে, কে কি বললা বুঝি নাই, কেউ কিছু বলছো? আচ্ছা, ভুলে মনে হয় মাইক আনমিউট হয়ে গেছিল, ব্যাপার না। তো এখন C1 আমরা দেখলাম, C2 C3 C4 এখানে আমাদের জায়গা নাই, সো আমরা এটা নোটপ্যাডের মধ্যে করতেছি। ওকে, আমরা কোশ্চেনটা পড়ে নেই। C2 টা ফার্স্টে কোশ্চেনটা কি বলতেছে? C2 তে বলতেছে a rocket with a thrust of 100 kilonewton, কে দিয়ে মানে কি? কে দিয়ে হলো কিলো। সো তাহলে a rocket with a thrust force of 100 kilonewton travels to a height of 200 meter। সো তাহলে ফোর্স হলো 100 কিলো নিউটন আর হাইট হলো 200 মিটার। সো লেট মি রাইট ইট ডাউন ইন দ্য নোটপ্যাড ফার্স্ট, যে 2C2 ফোর্সের ভ্যালু হলো 100 কিলো নিউটন
তো কিলো মানে কি? কিলো মানে হলো 1000, তাই না? তো কিলো মানে হলো 1000, তো এটার মানে হলো 100 কিলো নিউটন মানে 100 into 1000, that is 100,000 নিউটন। 100,000 Newton is the force and the distance covered is 200 meter. So তাহলে what will be the work done? Force into distance. Work done is equal to force into distance, which is 100,000 multiplied by 200. So this give us 100, first এ 5টা 0, sorry 1 তো না, এখানে 2 হবে, এরপরে আরো 2টা 0। তাহলে এটা কত হবে? 20 মিলিয়ন জুলস or 20 মেগা জুল বলা হয়। এটাকে কিভাবে লিখে দেখো, ইদার তুমি এরকম লিখতে পারো, স্ট্যান্ডার্ড ফর্ম মানে তো বুঝো তোমরা, ম্যাথসে তোমরা স্ট্যান্ডার্ড ফর্ম পড়ছো না, যে একটা হ্যাঁ ভাইয়া। একটা ডিজিট শুধু আমরা ডেসিমালের লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি সবগুলাকে ওই পাশে দিয়ে দেন আমরা কি করব, 10 এর পাওয়ারে এরকম রিপ্রেজেন্ট করব। সো দিস উইল বি 2 into 10 to the power 7 জুল, or লেখা যায় 20 into 10 to the power 6 জুল। এখন 10 to the power 6 কে আমরা কি বলি? 10 to the power 6 কে আমরা বলি মেগা, মিলিয়ন কে আমরা মেগা বলি। যে আমরা কিভাবে এটা যারা নাকি পিসির এরকম র‍্যাম বা হার্ড ডিস্কের স্পেস নিয়ে যারা জানো, এটা বুঝতে একদম ইজি। আমাদের কি বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, ঠিক আছে? টেরাবাইট শব্দ করতে তোমরা, হ্যাঁ ওটা মেজাবিনের মাইকটা আনমিউট করলে ওরকম একটা নয়েজ আসতেছে, ঠিক আছে? মেজাবিন মিউট করে দাও তো। ওটা করে দিছে, সমস্যা নেই। ওর মেজাবিন তোমার কিছু বলার থাকলে তুমি ইয়েতে লিখো, হ্যাঁ চ্যাটে লিখো, আমি দেখতে পারবো, সমস্যা নেই। তো এখন বাইট এগুলো হলো আমাদের কম্পিউটার স্পেস গুলা না, যে কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট এইসব জিনিস যে আমরা রিপ্রেজেন্ট করি। সো এইগুলা স্পেস গুলো কি করা হয়, ওরকম টার্ম ইউজ করে। তো এটা হলো আমাদের নরমালটা, বাইট হলো আমাদের বেস ইউনিটটা। 1000 বাইট মিলে 1 কিলোবাইট, 1000 কিলোবাইটে 1 মেগাবাইট মানে 1000 ইনটু 1000 বাইট হবে। এরপরে 1000 মেগাবাইটে 1 গিগাবাইট হয়। সো এইভাবে করে করে যেরকম বাড়ে, আমাদের এখানের জন্য সেম জিনিস। সো এটা কি লেখা যায়? 20 মেগা জুল লেখা যায়। এটা এরকম লিখতে না চাইলে তোমরা যা সিম্পলি নিচের দুইটা পোরশন ভুলে যাও, উপরে শুধু কি লিখবা, 2 into 10 to the power 7 জুল, ব্যাস, ঠিক আছে? এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নাই। দেন 2C3 তে কি বলতেছে? A weightlifter raises a mass of 60 kg through a height of 2.8 meter. এটা আসলে করে দেওয়ার কিছু নাই, 60 into 2.8 হবে, এটা যে কেউ করতে পারবা। যে সরি 60 into 10 ফার্স্টে, যে ম্যাস হলো 60। এখন আমাদের ওয়েট বের করার জন্য যে ফোর্সের ভ্যালু কত, আমাদের W is equal to, যে ফার্স্টে আমাদের ফোর্সটা যে বের করব, ফোর্সটা কি হবে? ফোর্স is equal to 60 into 10, যে ওয়েট বের করতেছি। তো ওয়েট আমরা যদি বের করি তো 60 into 10 করলে কত আসবে? 600। তো ফোর্স হলো 600 আর হাইট হলো 2.8। সো তাহলে 600 into 2.8 করলে পরে যা আসে ওইটা বের করব, হ্যাঁ? তো এরপরে C4 এ আমরা দেখি a lift of mass 200 কেজি। লিফটের ম্যাস, নিজের ম্যাস কত? লিফটের নিজের ম্যাস হলো 200 কেজি, আর সে 3 জন মানুষকে উপরে তুলতেছে। প্রতি একজন মানুষের ম্যাস হলো 50 কেজি, হ্যাঁ? প্রতি একজন মানুষের ম্যাস হলো 50 কেজি। তো এরকম 3 জন মানুষকে তুলতেছে। সো তাহলে টোটাল ম্যাস কত হবে? লিফটের নিজের ম্যাস হলো 200 আর একটা মানুষের ম্যাস হলো 50, এরকম 50 কেজি 3 জন মানুষকে তুলতেছে। সো তাহলে টোটাল কত হবে এখানে? 350 কেজি হবে ম্যাস, আর হাইট হইতেছে কত? 40 মিটার। সো তাহলে ম্যাস দেওয়া
mass হলো 350, তো mass-এর থেকে weight-এ নেওয়ার জন্য কি করতে হবে? 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? mass-এর থেকে weight-এ নেওয়ার জন্য কি করতে হবে? We have to multiply by 10. তো তাহলে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? We will get 3500. So this is the force, and force into distance যে 3500 into 45 করলে আমরা কি পাবো? 3500 into 45 করলে we will get the value of work done. এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? তো এটা নিয়ে কারো যদি কোনো কনফিউশন না থাকে দেন ভালো, দেন আমরা কোশ্চেন নাম্বার 3 তে চলে যাই। কোশ্চেন নাম্বার 3 টাও এরকম সিমিলার টাইপের, আমাদের গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি দিয়ে বের করতে হবে। কি বলতেছে এখানে? Water from a hydroelectric power station reservoir is taken from a reservoir that is an artificial lake. কি হয় জানো? এরকম পাহাড়ের উপরে এমন হিউজ রিজার্ভার বানানো থাকে, হ্যাঁ, পাহাড়ের উপরে এরকম হিউজ একটা রিজার্ভার থেকে যে একটা পানির ট্যাঙ্কি থাকে, বেসিক্যালি এরকম একটা পানির ট্যাঙ্কি থাকে। তো এখন এই পানির ট্যাঙ্ক থেকে উপর থেকে এমন নিচে পানি নামায় নিয়ে আসা হয়। তো যখন নাকি পানিটা উপরে আছে তখন তার মধ্যে কি হবে? অনেক হাই গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি স্টোর করা থাকবে, এন্ড যখন নাকি তাকে রিলিজ করে দেব তখন এটা নিচে নেমে কি করবে? নিচে নেমে the gravitational potential energy will get converted to what? The gravitational potential energy will get converted to kinetic energy. তো এখন বলতেছে কি আমাদের কাছে ইনফরমেশন গুলা কি কি দিছে ওগুলো আমরা দেখি। বলতেছে হাইট কত? 800 মিটার above sea level to turbines. যে টারবাইন কি? টারবাইন হলো আমাদের একটা ফ্যানের মতো, এরকম ফ্যানের মতো। এটা অনেক হাই স্পিডে এসে যদি ওয়াটার এটার মধ্যে হিট করে তখন কি করবে? এই জিনিসটা ঘুরবে, এন্ড এইটা একটা জেনারেটরের সাথে কানেক্ট করা থাকে। তখন কি হয়? টারবাইন ঘুরলে পরে জেনারেটরটাকে রোটেট করায় এন্ড তখন ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে। কিভাবে এই ব্যাপারগুলি হয় এগুলো তোমরা ও লেভেলসে উঠলে শিখবা, যে হাউ ইলেকট্রিসিটি or electrical energy is actually produced. ওকে, তো এখন এখানের জন্য আমাদের এত কিছু জানতে হবে না, জাস্ট আমাদের ফার্স্ট এড ইনফরমেশন দিয়েছে 800 মিটার অ্যাবাভ সি লেভেলে এই ওয়াটারকে স্টোর করে রাখতেছে, ভালো কথা। এখন বলতেছে the reservoir holds 200 million liters of water. সো তাহলে 200 মিলিয়ন লিটার মানে কত? 200 into 10 to the power 8, আর বলছে 1 লিটারের ম্যাস হলো 1 কেজি। তো তাহলে যত লিটার তত ম্যাস। সো তাহলে এখানে ম্যাস অফ ওয়াটার কত? ম্যাস অফ ওয়াটার হলো 2 into 10 to the power 8 কেজি। সো ম্যাসের ভ্যালু হলো 2 into 10 to the power 8 কেজি, আর এই ম্যাসটা কত হাইট উপরে আছে? 800 মিটার উপরে আছে, হ্যাঁ। তো এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম। এখন বলতেছে হাউ মাচ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি স্টোরড। সো এখন জিপি এর ফর্মুলা কি আমাদের? Gravitational potential energy is equal to mgh. তো তাহলে ম্যাস কত? ম্যাস হলো 2 into 10 to the power 8, g কত? g হলো 10, আর হাইট কত? হাইট হলো 800। সো এগুলা মাল্টিপ্লাই করলে আমাদের যেই ভ্যালুটা চলে আসবে দ্যাট উইল বি দ্য অ্যানসার। সো তাহলে 1 2 3 তো তাহলে 10 to the power 11, 10 to the power 12, 1.6 into 10 to the power 1.6 into 10 to the power 12 আসবে না? yes ভাইয়া। তো তাহলে that is the answer for question number 3. Okay, so question number 3 টা নিয়ে আর কোনো কনফিউশন আছে? ওকে, সো তাহলে question number 3 নিয়ে যদি কারো কোনো কনফিউশন না থাকে দ্যাটস ভেরি গুড। এখন বলতেছে question number 4, এসব ফল করে কোশ্চেন। এই নম্বরে বলতেছে state how to calculate the kinetic energy stored in an object, moving object. তো কাইনেটিক এনার্জি কিভাবে ক্যালকুলেট করব? বাই ইউজিং দ্য ফর্মুলা অফ কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ হাফ mv স্কয়ার। তো তাহলে ইউজিং দ্য ফর্মুলা কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইনটু মাস ইনটু ভেলোসিটি স্কয়ার্ড, উই ক্যান ডিটারমাইন দ্য কাইনেটিক এনার্জি ইন দ্য মুভিং অবজেক্ট। দেন বি নম্বরে কি বলতেছে? ওয়ার্ক আউট দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ফলোইং। সো মাস হলো এত, ভেলোসিটি হলো এত, তো তাহলে হাফ ইনটু 80 ইনটু 9 স্কয়ার্ড। তো এখানে থেকে আমাদের একটা ভ্যালু চলে আসবে। তারপর এখানে হাফ ইনটু, এখন 0.2 এটা কিসে দেওয়া? 0.2 টা আমাদের গ্রামে দেওয়া আছে। সো গ্রাম থেকে কিসে কনভার্ট করতে হবে?
কিলোগ্রামে কনভার্ট করতে হবে, দ্যাট ইজ কেজি। তো তাহলে 0.2 ডিভাইডেড বাই 1000, 0.2 ডিভাইডেড বাই 1000 মাল্টিপ্লাইড বাই 50 স্কয়ার। তো এটা থেকে আমরা এই এনার্জিটা পাবো। দেন আবার এখানের মধ্যে একটা বল যার মাস হলো 60 গ্রাম, তো গ্রাম থেকে কেজিতে নিতে হবে, তো তার মানে ডিভাইডেড বাই 1000 ইনটু 24 স্কয়ার। তো এটা তোমরা নিজেরা করতে পারবা। এরপরে কোশ্চেন নাম্বার 5, এগুলা ক্যালকুলেশন একদম ইজি ক্যালকুলেশন। কোশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে দেখি, সিমিলার টাইপের একটা ক্যালকুলেশন হবে এখানে, একটু অন্যরকম যে, আচ্ছা সো তাহলে যেটা বলতেছিলাম, আমরা কাইনেটিক এনার্জি আর গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির মধ্যে ইন্টারচেঞ্জ গুলা কেমন পড়ছিলাম ফারিসি, যে আমরা যদি কোন একটা অবজেক্টকে উপরে থ্রো করি তখন কি হবে, কাইনেটিক এনার্জি যত উপরে যাইতে থাকবে তত কি হইতে থাকবে, the kinetic energy will get converted to gravitational potential energy, তাই না? হ্যাঁ ভাইয়া। তো তাহলে the kinetic energy at the bottom is equal to the gravitational potential energy at the top। তো তাহলে এই কনসেপ্টটা আমরা এখানের মধ্যে ইউজ করব। দেখো, a catapult fires a stone of mass 0.04 kg। তো মাসের ভ্যালু আমরা জানলাম 0.04 kg, যেটা কি করতেছি, ভার্টিক্যালি উপরে থ্রো করতেছি। এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, if the stone has an initial kinetic energy of 448 joule, so initial kinetic energy আর ফাইনাল গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি সমান সমান হবে, মাত্র আমরা এটা বললাম। ওকে, তো ইনিশিয়াল কে will be equal to final gp। তো এখন বলতেছে how high will it travel before it starts to fall back to the ground। সো তাহলে আমরা এখানের জন্য বলতে পারি যে gp is equal to ke, or gp হলো আমাদের কি, gp হলো আমাদের mgh। আচ্ছা এটা দাঁড়াও, এটা আমি একটু নোটপ্যাডের মধ্যে করি। ম্যাসটা কত, 0.04, আর এনার্জি হলো 48। এটা হলো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এখানেও কি বলতেছে, ম্যাসের ভ্যালু হলো 0.04 কেজি, আর এনার্জির ভ্যালু, কাইনেটিক এনার্জি এট বটম হলো 48 জুল। তো তাহলে এখানের জন্য আমরা কি বলবো, কাইনেটিক এনার্জি এট বটম is equal to gp at maximum height, তাই না? যে নিচে যে কাইনেটিক এনার্জি দিয়ে সে জার্নিটা শুরু করবে, যত উপরে যাবে কি হবে, যত উপরে যাবে তত আমাদের কাইনেটিক এনার্জিটা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হবে। ওকে, তো এখন এখানের জন্য কি, হাফ ইনটু মাস ইনটু ভেলোসিটি স্কয়ার্ড ইজ ইকুয়াল টু, সরি এটা হবে আমাদের mgh। এখন হাফ mv স্কয়ার এটা আলাদা করে আমাদের লেখার দরকার নেই, উই ডিরেক্টলি নো দ্য ভ্যালু অফ কাইনেটিক এনার্জি টু বি 48। সো তাহলে 48 ইজ ইকুয়াল টু mgh। সো তাহলে আমাদের কাছে হাইট বের করতে বলছে, সো হাইট উইল বি ইকুয়াল টু হোয়াট, 48 ডিভাইডেড বাই mg, or 48 ডিভাইডেড বাই মাস হলো 0.04, মাস হলো 0.04, আর g কত, 10। তো তাহলে 48 বাই 0.4 দ্যাট ইজ কত হবে, 120 নাকি, কত আসে ভ্যালুটা, একজন একটু ক্যালকুলেটরে বসায় বলো তো। 120। ওকে, থ্যাংক ইউ। সো তাহলে দিস উইল বি 120 মিটার। তো দিস ইজ দ্য ম্যাক্সিমাম হাইট রিচড বাই দ্য ক্যাটাপুল্ট। ওকে, যে স্টোনটা রিলিজ করতেছে স্টোনের ম্যাক্সিমাম হাইট হলো এটা। তো এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 5। দেন কোশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে, একটু আগে আমরা ক্যাটাপুল্ট দিয়ে উপরে থ্রো করছি, এখন আমরা একটা কয়েনকে কি করব, উপর থেকে রিলিজ করব। সো সে যখন উপরে ছিল তখন তার মধ্যে কি ছিল, শ্রাবণ, যখন উপরে ছিল তখন তার মধ্যে ছিল জিপি, এখন ওটাকে রিলিজ করে দিলে কোন এনার্জিতে কনভার্ট হবে, কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি, ভেরি গুড। সো তাহলে এই জিনিসটা আমাদের এখানে করতে হবে। ইফ আ কয়েন ইজ ড্রপড ফ্রম আ হাইট অফ 80 মিটার, যে 80 মিটার উপর থেকে একটা কয়েনকে ড্রপ করব, হাউ ফাস্ট উইল ইট বি ট্রাভেলিং when it hits the ground।
এই কোয়েশ্চেন দেখে অনেকজন স্টুডেন্ট একটু ভয় পায়, তারা ভাবে যে আচ্ছা শুধু একটা ইনফরমেশন দিল, আমাদের তো ম্যাথের কোনো ইনফরমেশন দেয় নাই, সো হাউ ক্যান উই ডিটারমাইন দা ভেলোসিটি। কিন্তু এখানের মধ্যে তুমি একটা মজার একটা জিনিস দেখবা, কি হবে, উপরের জিপিটা নিচের কাইনেটিক এনার্জির সমান হবে না? তো জিপি ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি যখন করব, দেখবা যে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে ম্যাথস গুলা কাটাকাটি চলে যায়। সো তার মানে ম্যাথস আমাদের না জানলেও কোনো প্রবলেম হয় না। যে এই ক্যালকুলেশনটা আমরা দেখাই এখানের মধ্যে, দেখো হোয়াট ইজ হ্যাপেনিং, যে জিপি এট দ্য টপ ইজ ইকুয়াল টু কে এট দ্য বটম। সো তাহলে mgh is equal to half mv square. সো এখন দেখো ম্যাথ কি হবে, কাটাকাটি চলে যাবে না? সো ম্যাথস গুলা যদি কাটাকাটি হয়ে যায়, সো আমাদের ফাইনাল রিমেইনিং কি থাকবে, ভেলোসিটি স্কয়ার ইজ ইকুয়াল টু 2gh or velocity is equal to root over 2gh. তো তাহলে root over 2 into 10 into 80, এটা করলে পরে ভ্যালুটা কত আসে একজন একটু বলো তো? 40 মিটার পার সেকেন্ড। সো তাহলে দিস ইজ দা ভেলোসিটি। তো এখন এখানে আমরা অ্যাজাম্পশনটা কি করছি, এখানে আমরা অ্যাজাম্পশনটা করছি যে all the gp at the top has been converted to kinetic energy at the bottom, ঠিক আছে? যে all the gp at the top has been converted to kinetic energy at the bottom। এটা কখন পসিবল, যদি আমরা এয়ার রেজিস্ট্যান্স কে কি ধরি, যদি আমরা এয়ার রেজিস্ট্যান্স কে নেগলিজিবল ধরি, ঠিক আছে? আমরা এয়ার রেজিস্ট্যান্স কে নেগলিজিবল ধরলে পরে তখন কি করতে পারবো, উই ক্যান সে দ্যাট উপরে যতটুকু গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ছিল ওইটা ফাইনালি নিচে যে পুরাটা কিসে কনভার্ট হবে, ওইটা ফাইনালি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। ওকে, দেন এরপর কোশ্চেন নাম্বার 7, এটা আমাদের লাস্ট ক্লাসের নোটস এর থেকে পাবা। ডিফাইন পাওয়ার। পাওয়ারটা কি, রেট অফ ট্রান্সফার অফ এনার্জি অর রেট অফ এনার্জি ট্রান্সফার, আর ইউনিটটা কি, ইউনিট হলো ওয়াট। তো এটা আমরা জানি অলরেডি। সো কোশ্চেন নাম্বার 7 এটা একদম ইজি। কোশ্চেন নাম্বার 8 এ কি বলতেছে আমরা দেখি, a person with a mass of 60 kg, কি বল, সরি 40 kg runs upstairs in 12 seconds. একটা 40 কেজির একজন মানুষ কি করতেছে, সে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে 12 সেকেন্ডে। তো এখন বলতেছে the stairs have 20 steps, 20টা স্টেপ আছে ওই স্টেয়ারের, আর প্রতিটা স্টেপ হলো each step is 20 সেন্টিমিটার, একটা স্টেপ হলো 20 সেন্টিমিটার। এখন সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কি করব, ডিভাইডেড বাই 100, দ্যাট ইজ 0.2 মিটার। তো তাহলে একটা স্টেপ হলো 0.2 মিটার। তো তাহলে 20টা স্টেপের হাইট কত হবে, 20 ইনটু 0.2, দ্যাট ইজ 4 মিটার নাকি? তো তাহলে টোটাল হাইট আমাদের কত, টোটাল হাইটটা হবে আমাদের 4 মিটার। এই জিনিসটা আমাদের বি নাম্বারের অ্যানসার, এটা আমরা অলরেডি করে রাখলাম আলাদা করে। এ নাম্বারে বলতেছে কি, how much does the person weigh in Newton? তো তাহলে W is equal to mg, weight is equal to mass into g, so 40 into 10, that is 400 Newton। তো আমরা ফোর্স এর ওয়েট এর ভ্যালুটা বের করলাম 400, আর হাইটটা মাত্রই আগে থেকে বের করে রাখছি, কি জিনিস, হাইটটা আমরা বের করে রাখছি 4 মিটার। সি নাম্বারে বলতেছে ওয়ার্ক ডান কতটুকু হইতেছে, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স। ফোর্স হলো 400, ডিসটেন্স হলো 4, দ্যাট ইজ 1600 জুল। তো তাহলে ওয়ার্ক ডান এখানের জন্য কত হবে, দা ওয়ার্ক ডান উইল বি 1600 জুল। এরপর বলতেছে পাওয়ার বের করতে। এখন আমরা পাওয়ার ইকুয়ালস টু কি জানি, পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম। তো ওয়ার্ক ডান হলো 1600 আর টাইম হলো 12। সো এটা করলে পরে কত আসে, এটা 400 বাই 3, তাহলে এটা কত হবে 133.33, এরকম কিছু নাকি, কত আসে? Yes, ভাইয়া। So 133.3 watt. So that will be the value of power. So এইটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এর এই ক্যালকুলেশন গুলি নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, সো
সো কোশ্চেন নাম্বার 8 টা নিয়ে কারো যদি কোনো কনফিউশন না থাকে দেন আজকের আমাদের লাস্ট কোশ্চেন নাম্বার 9, লেটস সি কি বলতেছে। A drag car of mass 500 kg accelerates from rest to a speed of 144 km per hour in 5 seconds. এখন ফার্স্ট আমাদের কয়টা কনভার্সন করতে হবে বলতেছে, এই যে 144 কিলোমিটার পার আওয়ার দেওয়া, এখন বলতেছে মিটার পার আওয়ারে কনভার্ট করতে। সো তাহলে কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করব। সো কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করার জন্য কি করতে হবে? কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করার জন্য মাল্টিপ্লাইড বাই 1000, আর আওয়ার কে কনভার্ট করতে বলে নাই নাম্বার 1 এর সময়, আওয়ার কে কনভার্ট করতে বলে নাই। সো আমরা এই ফর্মে রেখে দেব। কত হবে? 144,000 কিলোমিটার পার 144,000 মিটার পার আওয়ার। আমরা কি করছি, জাস্ট এখানের মধ্যে আমাদেরকে বলছে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার আওয়ারে কনভার্ট করতে। ওকে, আচ্ছা এই ছেলের সমস্যাটা কি? ক্লাস তোমার কি লাগে যে এখানে মজা করতে ক্লাসগুলো নিতেছি? হ্যাঁ, ফাইজলামি তো সারা দিন রাত এখানের মধ্যে বসে বসে করতেই থাকতেছো। সামনাসামনি ক্লাসের মধ্যে থাকলে পরে বুঝতা কি হয়। আচ্ছা, তো এখন আমাদের 9A2 তে কি বলতেছে যে কিলোমিটার পার আওয়ার কে তো প্রথমে মিটার পার আওয়ারে কনভার্ট করছিলাম, এখন বলছে মিটার পার সেকেন্ডে নিয়ে যাও। তো এখন আমাদের 144,000 মিটার পার আওয়ার ছিল। আচ্ছা এটা আমি নোটপ্যাডের মধ্যে করে, এখানে জায়গা কম। হ্যাঁ, লেটস সি কোশ্চেন নাম্বার 9A2, 144 কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ডে নিতে বলছে। সো হাউ ক্যান উই কনভার্ট ইট? সো 144 কিলোমিটার পার আওয়ার মানে 144 কিলোমিটার ইন 1 আওয়ার। তো তাহলে 144 কিলোমিটার কে মিটারে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 1000, আর আওয়ার থেকে সেকেন্ডে নেওয়ার জন্য কি হবে? 1 ঘন্টায় 3600। হ্যাঁ 3600, যে ফার্স্টে 1 আওয়ারে হলো 60 মিনিট আর 1 মিনিটে হলো 60 সেকেন্ড। সো তাহলে মাল্টিপ্লাইড বাই 60 ইনটু 60, দ্যাট ইজ 3600, যেটা শ্রাবণ বললো। তো তাহলে এখানের ভ্যালুটা কত আসে আমাদের? একজন একটু ক্যালকুলেটরে বসায় ভ্যালুটা বলো তো। 40, থ্যাংক ইউ। তো তাহলে 40 মিটার পার সেকেন্ড। ওকে, তো তাহলে দিস ইজ দ্য ভ্যালু অফ ভেলোসিটি, দ্যাট ইজ 40 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এটা অলরেডি আমরা নোটপ্যাডে বের করে ফেলছি, which is 40 মিটার পার সেকেন্ড। বি নম্বরে বলতেছে what is the increase in kinetic energy of the drag car? So kinetic energy কতটুকু বাড়লো? Kinetic energy is equal to half mv square. তো half into mass হলো 500, আর velocity কত গেইন করছে? 40 মিটার পার সেকেন্ড গেইন করছে। সো তাহলে এটা মাল্টিপ্লাই করলে we will get what? এটা মাল্টিপ্লাই করলে we will get the value of kinetic energy gained. সো কাইনেটিক এনার্জির এই ভ্যালুটা কত আসবে? 40 স্কয়ার করলে পরে 1600 ডিভাইডেড বাই 2 করলে পরে 800 ইনটু 500 করলে পরে 80 ইনটু 5 হলো 40, আর এখানের মধ্যে দুইটা জিরো এমন আসে নাকি? 400,000 জুল। Yes, ma'am. তাহলে 400,000 জুল হবে আমাদের the increase in kinetic energy. Then last question 9C তে কি বলছে? 9C তে বলতেছে পাওয়ার কত এটা বের করতে। আমরা কি জানি? পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই টাইম অর এনার্জি ট্রান্সফারড বাই টাইম। তো ওয়ার্ক ডানটা হলো যতটুকু কাইনেটিক এনার্জি গেইন করছে, আর টাইমের ভ্যালুটা কত? 5 সেকেন্ড। তো তাহলে এটা ডিভাইডেড বাই 5 করলে কত হবে?
80,000 নাকি? Yes, ভাইয়া। 80,000 watt. So that's all the exercise questions of chapter 16. অনেক ঘিঞ্জি হয়ে গেছে এই জায়গার মধ্যে, অনেক লেখালেখি, বাট স্টিল যারা নাকি কোশ্চেন বাই কোশ্চেন ফলো করছো অর কারো যদি প্রবলেম ফেস করো ভিডিও তো দিয়েই দিব, তো তখন ওখানে থেকে রিক্যাপ করে নিতে পারবা। ওকে, তো তাহলে সবাই এটা কমপ্লিট করে দেন, হোমওয়ার্কটা সাবমিট করবা। সো এখন যেটা বলতেছিলাম যে ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের। ভাইয়া হ্যাঁ বলো মেজাবিন। ভাইয়া তো বললা দিবা তো দেয় না। মেজাবিন তুমি একটু চ্যাটে লিখো। হ্যাঁ, আমি আসলে অনেক নয়েজ ফিল করতেছি এখানের মধ্যে, শুনতে পাইতেছি না ঠিক মতো। হ্যাঁ ভাই, অনেক সমস্যা করতেছে এই মেয়েটা। আচ্ছা, সুভা একটা জিনিস জিজ্ঞাসা, ভাইয়া যখন গ্রাউন্ডে হিট করে তখন জিপি ইজ ইকুয়াল টু 0 থাকে? জিপি ইজ ইকুয়াল টু 0 থাকে ওরকম না, বাট আমরা এখানের মধ্যে কি বলি যে কি ভিডিও এনজেড ভাইয়া দেয় না? Yes, ভাইয়া। আচ্ছা, তো তাহলে পরে আমি এনজেড ভাইকে বলে দিবনি যে আগের সবগুলা ভিডিও তো তোমাদেরটা দিনেরটা দিনে যখনই ক্লাস করাই, এর মনে করো যে এই যে এখন ক্লাস নিতেছি, তোমাদের ক্লাসের পরে আমার হবে A2 ব্যাচের একটা ক্লাস আছে, ওই ক্লাসের পর দেন আমি এডিট করে ইউটিউবে আপলোড করে লিংক দিয়ে দেই। ঠিক আছে, যদি এনজেড ভাই না দিয়ে থাকে তো তাহলে আমি আগের সবগুলো একসাথে কম্পাইল করে তোমাদের স্ট্যান্ডার্ড এইটার একটা প্লেলিস্ট বানাই দিয়ে দিব। ওকে, তো তোমরা ওখান থেকে দেখতে পারবা, প্লাস সাথে ওই পিডিএফটাও দিয়ে দিব, যে অ্যানসারের পিডিএফটা। হ্যাঁ, সবগুলা দিয়ে দিব, মেয়ে যাবেন, সমস্যা নাই, প্লেলিস্টই দিয়ে দিব, ওখানের মধ্যে আগের যতগুলো ভিডিও ছিল ওগুলোও পাবা। ঠিক আছে, সো তাহলে আমরা যেই জিনিসটা বলতেছিলাম যে উই আর only 2 chapters away from finishing our syllabus, যে অ্যানুয়ালের যে সিলেবাসটা আছে ওই অ্যানুয়ালের সিলেবাসটা আর 2টা চ্যাপ্টার বাকি বেসিক্যালি। তো দিস উইল বি ডান বাই the end of this month, যে সেপ্টেম্বরের শেষে we will be done with our syllabus. তো এখন অক্টোবর থেকে এর জন্য আমি একটা জিনিস প্ল্যান করতেছিলাম, এটা এনজেড ভাইয়ের সাথে কথা চলতেছে, বাট এখনো ফাইনাল হয় নাই। এটা আমার অন্য ব্যাচের স্টুডেন্টদের যারা নাকি ও লেভেল করতেছে ওদের জন্য আমি আলাদা একটা শুরু করতেছি, যে ফ্রাইডেতে ওদের স্পেশাল একটা ক্লাস হবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। এটা অ্যাকচুয়ালি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থেকে মেইনলি তোমার কম্পিউটার স্কিলস গুলা, যে তোমাদেরকে যা যা জিনিসগুলো শিখতে বলছিলাম বেসিক্যালি, যে মাইক্রোসফটের যে সফটওয়্যার গুলি আছে আমাদের, কি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফার্স্ট অফ অল এইগুলার বেসিক্স, যে তোমাদের প্রেজেন্টেশন বানানো আর কোন একটা রিপোর্ট বানানো, এইসব ফরম্যাটিং গুলা শিখানো, এই জিনিসটার একটা। এন্ড আরেকটা হলো পাইথন এন্ড ইউনিটি ইউজ করে গেম বানানো। ঠিক আছে, এই জিনিসগুলো শিখানো হবে ওই জায়গায়। তো তোমাদের ব্যাচের জন্য আমি এনজেড ভাইকে বলতেছিলাম যে আফটার উই আর ডান উইথ দ্য সিলেবাস, তোমাদের ফিজিক্সের এগুলা তো পড়া অলরেডি শেষ, তো তাহলে এই এক্সট্রা জিনিসগুলো তোমরা যদি শিখে রাখো তো তাহলে আমাদের আরো কি বলে অন্যদের থেকে, যারা নাকি এখনো কিভাবে পড়তেছে না তাদের থেকে অনেক জায়গা দিয়ে তোমরা আগায় যাবে আর কি, বুঝতে পারছো? সো এখন তোমাদের যাদের মধ্যে ইন্টারেস্ট আছে, আই হোপ সবারই এটা ইন্টারেস্ট ফিল করার কথা। ফার্স্ট অফ অল আমাদের মাইক্রোসফটের ওগুলা তো আমাদের জানতেই হবে, বিকজ মাইক্রোসফটের এই জিনিসগুলা আমাদের অনেকজনে তোমরা ভাবো যে তোমরা পারো, কিন্তু আসলে এখানের মধ্যে ব্যাপারগুলো এরকম না। তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দেখাই। হ্যাঁ, তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দেখাই, তাহলে পরে ব্যাপারটা ক্লিয়ার হবে। সাপোজ আমি এখানের মধ্যে যদি আমার স্ক্রিনটা শেয়ার করি, এখন কি তোমরা আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাইতেছো? হ্যাঁ ভাইয়া যে ওয়ার্ডে যে অনেকজন কি করে, তারা ভাবে যে তারা ওয়ার্ডের খুব ভালো মতো কাজ পারে। তারা কি করে, এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে গেল, দেন যা মন চায় এরকম টাইপ করে 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 তোমার তো লিখে ফেললেই হবে না, তাই না? দেন অনেকজন পারে, কয়টা জিনিস পারে, ফন্ট চেঞ্জ করতে পারে, ফন্টের সাইজ চেঞ্জ করে, কিন্তু তোমার এইগুলার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো থাকে, কি কি জিনিস, তোমার একটা ফরম্যাট ঠিক করার লাগে। ওকে, ইফ ইউ ডোন্ট হ্যাভ আ স্পেসিফিক ফরম্যাট, তো তখন যায় তোমার কি হবে না, ওই জিনিসটা কোন একটা
প্রেজেন্টেবল কোনো ম্যাটেরিয়ালে কনভার্ট হবে না। লাইক তোমাদের আমি যদি একটা জিনিস দেখাই, দেখো তো ওয়ার্ড প্রো হইলে তো ভালো ওয়াসি, আর এক্সেল আর পাওয়ার পয়েন্টের ওই জিনিসগুলো তোমাদেরও এগুলা শিখা লাগবে। যে মনে করো এক্সেলে তুমি কি করতে পারো, লাস্ট দিন আমি A2 ব্যাচের ক্লাস নিতে যাই, তখন এটা রিয়েলাইজ করলাম যে A2 ব্যাচের ওদের মধ্যেই অনেকজন কি করে না, ওরা জানে না যে কিভাবে করে এক্সেল একটা স্প্রেডশিট বানানো লাগে। এই যে ওদেরকে এর জন্য সরি সো ওদেরকে এর জন্য কি করা হয়েছে, এরকম এক্সেল এ স্প্রেডশিট বানায় তুমি যে কোনো এরকম গ্রাফের রিডিং, হ্যাঁ তুমি এক্সেলে যে কোনো এরকম গ্রাফের রিডিং কি করতে পারো, এই যে আমি টাইম আর কারেন্টের ভ্যালুগুলো দিছি, দেন এটা আমাকে অটোমেটিক্যালি কি করে দিতে পারবে, ইট ক্যান প্রডিউস আ গ্রাফ। তো এরকম এক্সেল এর মধ্যে স্প্রেডশিট কিভাবে বানাইতে হয়, এগুলা নিয়ে কিভাবে কাজ করা লাগে, এই জিনিসগুলো আমাদের সবারই অনেকগুলা জিনিস জানতে হবে, বুঝতে পারছো? দেন আরো এক্সেল এর যা স্প্রেডশিট না, এগুলা রিলেটেড আমাদের অনেক অনেক ইন্টারেস্টিং লাগতেছে। হ্যাঁ এগুলা জিনিস অনেক মজা আছে। এরপরে তোমাদেরকে মেইনলি ওই জিনিসটা দেখাই যে যার জন্য আমি এটা শিখানোর মেইনলি ডিসিশন নিছি। এখানের মধ্যে দেখো কোথায় গেল ডেস্কটপ 3, এইটা এই যে ফেব্রুয়ারিতে তোমাদের কয়টা কিন্তু ক্লাস নিতে পারি নাই, ফেব্রুয়ারির দিকে আমি খাগড়াছড়ি গেছিলাম বুঝছো ইউনিভার্সিটির কাজে। তো এটা আমার ইউনিভার্সিটির একটা কোর্স ওয়ার্ক ছিল বেসিক্যালি। তো এখন এখানের মধ্যে দেখো তোমরা যারা নাকি কোন একটা ওয়ার্ড ফাইল থেকে দেন পিডিএফ এ কনভার্ট করবা, তুমি যে কোনো এরকম ভালো কোনো বই যদি ডাউনলোড করো ওর অফিসিয়াল কোনো বই ডাউনলোড করো, দেখবা যে পাশ দিয়ে এরকম অনেকগুলা কি থাকে, এমন আমাদের বুকমার্ক গুলি থাকে যেখানের মধ্যে তোমাকে ডিরেক্টলি তারা কি করবে, নিয়ে যাবে। যে সাপোজ আমি এই চ্যাপ্টারে যাইতে চাই যে 5.3 সোর্স রক পটেনশিয়াল, আমি এটার মধ্যে ক্লিক করলে ডিরেক্টলি যে সোর্স রক পটেনশিয়ালের মধ্যে নিয়ে আসে। তো এইগুলা কয়টা যে ক্রস রেফারেন্সিং এর কয়টা জিনিস, তো এগুলো ওয়ার্ডে যারা এগুলার কাজ অনেক ভালো পারো তারা এগুলো অলরেডি জানো। দেন তোমার মনে করো আমি আরেকটা জিনিস দেখাই ক্রস রেফারেন্সিং এর, দেন ক্যাপশনের, এইসবের আমাদের দরকারটা কেন। হ্যাঁ এখানের মধ্যে দেখো যে সাপোজ এই যে এইটা আমি কি করছি দেখো, স্যাটেলাইট ইমেজ পাওয়া যায় না, তো এরকম স্যাটেলাইট ইমেজ একটা ওয়েবসাইটের মধ্যে কয়টা ফ্রিলি ওরকম ম্যাপ ডাউনলোড করতে পারা যায়, বুঝতে পারছো? তো এখন এখানের মধ্যে কাজটা কি, এই যে এটা হলো 1990 তে খাগড়াছড়ি দেখতে কি এরকম ছিল, ওইটা আমি আমার একটা ম্যাপিং সফটওয়্যার দিয়ে এটাকে এডিট করে দেন এটাকে আলাদা করছি। যে ব্লু কালার গুলো হলো ওয়াটার বডি, গ্রিন কালার গুলো হলো ভেজিটেশন, আর এই যে ইয়েলো ইয়েলো অল্প একটু মার্ক কয়টা দেখা যাইতেছে এগুলো হলো বেয়ার ল্যান্ড। তো এখানে আমার এই পার্সেন্ট এরিয়ার সাইজ গুলো আমি ক্যালকুলেট করে রাখছি। এটা হলো 1990 তে জানুয়ারি 31 1990 এর একটা স্যাটেলাইট পিকচার। দেন আবার কি করছি 2001 এ যে ফেব্রুয়ারি 7 2001 এখানে ভাইয়া অনেক সুন্দর হয়েছে। জন্য ওয়াটার বডি কত ভেজিটেশন কমে গেছে আর কি বাড়া শুরু করছে, বেয়ার ল্যান্ড গুলা বাড়া শুরু করছে। তো এগুলা দেখে এই পিক্সেল গুলা ওয়াসি, এই পিক্সেল গুলা আমাদের যে ম্যাপিং সফটওয়্যারটা আছে ম্যাপিং সফটওয়্যার দিয়ে ডিরেক্টলি ক্যালকুলেট করা যায়, ওটার মধ্যে টুলই আছে আলাদা, বুঝছো? সে এরকম আমি যেগুলা আমি ফার্স্টে সুপারভাইজড একটা ক্লাসিফিকেশন করি যে আমি এই কালার কতটুকু এরিয়া জুড়ে আছে, কত পিক্সেলে আছে, এই সব জিনিসগুলো ক্যালকুলেট করা যায়। তো এমন টাইপের। তো এটা হলো কবের, এটা হলো 2011 জানুয়ারি 26। দেন ফেব্রুয়ারি 20 এখনের অবস্থা হইলো এরকম, দেখছো আস্তে আস্তে সি লেভেল রাইজ করে এখানে আমাদের ওয়াটার লেভেল অনেক বেশি বেড়ে গেছে, আর বেয়ারল্যান্ড অনেক বেশি বেড়ে গেছে, ভেজিটেশন আগে যত ছিল এখন ওইরকম নাই। তো এইভাবে করে আমি ফার্স্টে কি করছি, ভেজিটেশন যে এরকম 1990 থেকে 2020 এর মধ্যে কি হয়েছে, ভেজিটেশন যে কমে গেছে, ওয়াটার লেভেল বাড়ছে, বেয়ারল্যান্ড বাড়ছে, তো এরকম ট্রেন্ডটা বের করছি। এখন দেখো ইন্টারেস্টিং জিনিসটা কি, আমি কিন্তু ম্যাপ গুলার নিচে দেখো ম্যাপ গুলার নিচে নাম দিয়ে রাখছি, দেখছো ম্যাপ 34, ম্যাপ 33,
আচ্ছা অ্যানোটেশন এগুলো দেওয়া বন্ধ করো। ওকে, সো তাহলে এখানের জন্য যে জিনিসটা বলতেছিলাম যে এগুলা যে ম্যাপগুলার নামগুলা দেওয়া, এগুলাকে কি করা যায়, তুমি টেক্সটের মধ্যে এগুলাকে রিডিরেক্ট করতে পারবে। যে দেখো ম্যাপ 32 এটাতে যদি আমি ক্লিক করি, টেক্সটের মধ্যে যদি আমি ক্লিক করি, সে আমাকে কি নিয়ে যাবে, যে ম্যাপ 32 এর মধ্যে নিয়ে গেছে। দেখছো? তো এমন ভাবে কি করা যায়, তোমার প্রত্যেকটা জিনিসের এরকম ক্রস রেফারেন্সিং এন্ড এইসব জিনিসের কাজগুলো দরকার। দেন আরো কয়টা ব্যাপার আছে তোমাদেরকে, এই জিনিসটা দেখতে পাইতেছো, এই যে আমাদের একটা ডায়াগ্রাম 10 মিটার 30 মিটার এরকম। ইয়েস ভাইয়া। ওই তো বাঁকা করে রাখছে কেন, এটা আমাদের একদম নর্থটাকে ডিরেক্টলি আপওয়ার্ড রাখার জন্য, বুঝছো? এটাকে স্ট্রেট বানানো যায়, দ্যাটস নো প্রবলেম, কিন্তু আমাদের ম্যাপের মধ্যে নর্থ অ্যারোটা একদম ডিরেক্টলি উপরের দিকে পয়েন্ট করে না, এর জন্য ওইভাবে করে রাখা হয়েছে যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট যেন কনসিস্টেন্ট থাকে। আচ্ছা, সো এই যে এই ডায়াগ্রাম গুলা, এটা কিন্তু পুরাটা ইলাস্ট্রেটর দিয়ে আঁকা, বুঝছো? এটা পুরাটা ইলাস্ট্রেটর দিয়ে ওরকম হাত দিয়ে আঁকা হয়েছে। কেন? তাহলে যেন আমার এটা একটা ভেক্টর ডায়াগ্রামে কনভার্ট হয়ে যায়। যত এটা আমি জুম করি না কেন, যতই আমি জুম করি না কেন, ডায়াগ্রাম কিন্তু আমার নষ্ট হবে না, বিকজ ভেক্টর ডায়াগ্রাম তো এমন থাকে, তাই না? তো এই ইলাস্ট্রেটরের এগুলার কাজও খুবই ইম্পর্টেন্ট, এইগুলা জিনিসও তোমাদের জানা উচিত। কিন্তু ফার্স্টে যেটা বললাম যে ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্ট, এইসব জিনিসগুলোর কাজগুলো তোমাদের খুবই ভালো মতো জানতে হবে, বুঝতে পারছো? এন্ড আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখা আজকের ক্লাস আমরা শেষ করব। আমার তো এখন অনার্স তো শেষ, রেজাল্ট দিয়ে দিবে এই মান্থের লাস্টে, ও সামনের মান্থে কবে দেয় রেজাল্ট দিতেছেই না, ফাউল একটা, এতদিন ধরে আটকায় রাখছে। এখন মেইনলি মাস্টার্স এর ক্লাস চলতেছে। আমি কি নিয়ে মাস্টার্স করতেছি জানো? জিওলজি। জিওফিজিক্স নিয়ে। হ্যাঁ, জিওলজির একটা পার্ট, কিন্তু আমি এখন আর কি জিওলজি এতদিন তো মেজর ছিল, অনার্স ওইটা দিয়ে করার পরে এখন জিওফিজিক্স এর উপর মাস্টার্স করতেছি। সো হোয়াট আই উইল অ্যাকচুয়ালি বি ওয়ার্কিং অন, যে আমি সাইসমিক ডেটা নিয়ে কাজ করব। তোমাদের ওয়েভস এর চ্যাপ্টার পড়ানোর সময় মনে আছে লংগিটিউডিনাল ওয়েভের এক্সাম্পল দিছিলাম, সাইসমিক পি ওয়েভ, যে আর্থকুয়েকের সময় যে ওয়েভগুলো ক্রিয়েট হয় ওইটা। হ্যাঁ ভাইয়া। তো এরকম আর্থের ওই ভাইব্রেশনের ওই সময় আমাদের কি হবে, এরকম সাইসমিক ওয়েভ ক্রিয়েট করা যায়, অর আমরা নিজেরা ম্যানুয়ালি এরকম সাইসমিক ওয়েভ ক্রিয়েট করতে পারি। সো হোয়াট আই উইল বি অ্যাকচুয়ালি ডুইং, এটা দেখো, এটা এই ম্যাপটা কি বাংলাদেশের ম্যাপ না? এত কালারফুল কেন? Yes, भैया. এটা আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়ার হাইট, ডেপথ, কোন জায়গার সি লেভেল থেকে কতটুকু হাইট উপরে আছে নিচে আছে, এগুলা আলাদা আলাদা করে এর জন্য এমন কালার গুলা দেওয়া হয়েছে, বুঝছো? মেইন জিনিসগুলো যে এখানে দেখতেছো নাম্বার এতগুলা লেখা, এতগুলা কোড লেখা, এগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো অ্যাকচুয়ালি হলো আমার সাইসমিক লাইন, যে এরকম আমি সাইসমিক সার্ভে করে এই ডেটা গুলা কালেক্ট করছি। এই যে দেখো, এইগুলা হলো আমার সাইসমিক ডেটা। তোমরা এটা এখনো পড়ো নাই, তোমরা ও লেভেলসে উঠলে একটা জিনিস পড়বা, একো মেথড, বুঝছো? একো মেথডের মধ্যে কি হয়, তুমি সাউন্ড ওয়েভ ইউজ করে বা কোন একটা ওয়েভ ইউজ করে ইউ ক্যান ডিটারমাইন দ্য ডিসটেন্স। সো এখানের মধ্যে বেসিক্যালি আমি কি করছি, সারফেস থেকে আমি একটা ভাইব্রেশন ক্রিয়েট করছি, ওই ভাইব্রেশনটা আর্থের নিচে যাবে, দেন আর্থের যে যে লেয়ার গুলি আছে ওই লেয়ার গুলি থেকে কি করবে, রিফ্লেকশন ফেরত আসবে। ওয়েভ কি করে, ওয়েভ কোন একটা সারফেস পাইলে পার্শিয়ালি রিফ্লেক্ট করে আর পার্শিয়ালি রিফ্র্যাক্ট করে না? সো তাহলে এই যে ওয়েভ যাচ্ছে, এই যে ব্ল্যাক কালার যে মার্কিংটা দেখতে পাইতেছো, এখানে এসে মনে করো একটা রিফ্লেকশন আসলো, কিছুটা রিফ্লেক্ট হয়েছে, কিছুটা রিফ্র্যাক্ট হয়ে আর একটু নিচে গেছে, দেন যেটা নিচে গেছে ওইটা আবার পার্শিয়ালি এক জায়গায় রিফ্লেক্ট হবে আবার রিফ্র্যাক্ট হবে। এইভাবে করে করে আমার এই সিগন্যাল গুলা জেনারেট করছে। এই যে একটা রেড কালারের মার্কিং দেখতে পাইতেছো, রেড কালারের এই মার্কিংটা, এটা হলো আমার একটা সার্টেন হরাইজন, যে এগুলা হলো আমাদের সাবসারফেসে কতগুলি আমার লেয়ার লেয়ার করে রক গুলি যা থাকে ওগুলাকে এরকম আলাদা করে বের করার জন্য। সাইসমোগ্রাফ হলো যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে তোমার ইয়ে করা হয়, কি বলে, সাইসমিক ডেটা কালেক্ট করা হয়, বুঝছো ওয়াসি?
সো এখন এখানের মধ্যে আমার মেইন কাজ যেটা হবে, ফার্স্ট অফ অল এটা হলো একদম যমুনা নদীর পাশ দিয়ে পুরা 1000 কিলোমিটার লম্বা একটা লাইন। তো এখন এইটা স্টাডি করে আমার ওরকম যমুনা রিভার একদম অনেক আগে থেকে কিভাবে কিভাবে তার কোর্স গুলা চেঞ্জ করছে, এই জায়গাগুলোতে কোনো আমার ফল্টিং আছে নাকি, ওর কোনো ক্যাভিটি আছে নাকি, এইসব ব্যাপারগুলা আরো স্টাডি করা। তুমি এখানের মধ্যে দেখো না যমুনা, ওইটা আমি এখনো যাই নাই। এখানের মধ্যে আমার এটা আমার প্রফেসরের যে আমার যে সুপারভাইজার সে অলরেডি কালেক্ট করে রাখছিল, সে আমাকে ডেটাগুলি প্রোভাইড করছে, বুঝছো? সে আমাকে ডেটাগুলো প্রোভাইড করছে, আমি বেসিক্যালি এই ডেটাগুলো দিয়ে ইন্টারপ্রিটেশনের কাজটা করব, বুঝছো? প্রসেসিং এন্ড অ্যাকুইজিশনের কাজ অলরেডি করে রাখছে, আমি এটা দিয়ে ইন্টারপ্রিট করব যে এখানের মধ্যে কোন জায়গায় কি আছে না আছে, এটা নিয়ে আমার ফাইনালি একটা রিপোর্ট ক্রিয়েট করা লাগবে। বুঝতে পারছো ওয়াসি? হ্যাঁ, এটা চেঞ্জ হয়, চেঞ্জ হইতে আমাদের অনেক সময় লাগে। জিওলজিক্যাল যে ব্যাপারগুলো মিলিয়নস এন্ড মিলিয়নস অফ ইয়ার্স লাগে ফর আ সার্টেন চেঞ্জ টু অকার, বুঝছো? যে কোন একটা রক বা আমাদের এই যে ফসিল ফিউয়েল গুলা যে প্রডিউস হয় সাবসারফেসে, যে কোল, অয়েল, গ্যাস, এইসব জিনিসগুলা আমাদের নন রিনিউয়েবল রিসোর্স কেন বলা হয়? বিকজ তারা ক্রিয়েট হইতে বা তাদেরকে প্রডিউস করতে অনেক বেশি সময় লাগে, বুঝতে পারছো? তো এর জন্য আমাদের ওগুলাকে কোন জায়গায় কি আছে না আছে এইসব জিনিসগুলো স্টাডি করা নিয়ে মেইন কাজ। তো জিওফিজিক্স এর মেইন কাজটা কি? এই কাজটা খুবই মজার, যে ইউ উইল ইউজ দ্য প্রিন্সিপালস অফ ফিজিক্স ইন অর্ডার টু স্টাডি দ্য আর্থ। মনে করো এখানের মধ্যে যেই জিনিসটা আমরা করতেছি, সাপোজ আমরা সারফেসের উপরে যা যা জিনিসগুলো আছে, হ্যাঁ সুভা, সারফেসের উপরে যা যা ব্যাপারগুলো আছে এগুলো তো আমরা ডিরেক্টলি চোখে দেখতে পারি, তাই না? হ্যাঁ ভাইয়া। কিন্তু সারফেসের নিচে কি আছে এটা কি আমরা চোখ দিয়ে দেখতে পারবো? না ভাইয়া। না ভাইয়া। তাহলে সারফেসের নিচে কি আছে ওই জিনিসটা আমাদের দেখার জন্য কি করতে হবে? উই উইল হ্যাভ টু ইউজ দ্য আই অফ ফিজিক্স। যে আমরা এখানে, আমি তো সাইসমিক ওয়েভ ইউজ করতেছি, দেন এই যে ফিল্ড ওয়ার্কের যে জিনিসটা দেখাইতেছিলাম এখানের মধ্যে কিন্তু আমি কি ইউজ করছি? এখানের মধ্যে আমি ইউজ করছি ফিল্ডে যে আমি ইলেকট্রিক্যাল সার্ভে ইউজ করছিলাম, যে ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি সার্ভে, যে আর্থের ভিতরে একটা ইলেকট্রিসিটি পাস করায় দেন তার রিডিং গুলা দেখে আমি আর্থকে স্টাডি করার কাজ করছিলাম। তো এরকম অনেকগুলা মজার মজার কাজ করা যায়, বুঝতে পারছো? তো এর জন্য ফিজিক্স এর এই ব্যাপারগুলা জানলে পরে ফিউচারে অনেকগুলা জিনিস তোমরা করতে পারবে, এগুলার অ্যাপ্লিকেশনের কোনো অভাব নাই, ঠিক আছে? এগুলার অ্যাপ্লিকেশন দুনিয়া ভরা। তো তাহলে এগুলা নিয়ে চাকরি নিয়ে জীবনে তোমার কখনো কোনো টেনশন করতে হবে না। তোমার এখানে একটা জিনিস দেখাই, যে কোন ইঞ্জিনিয়াররা সবচেয়ে হাইয়েস্ট পেইড জানো? কোন ইঞ্জিনিয়াররা সবচেয়ে বেশি টাকা পায়? অ্যাস্ট্রোফিজিস্টস। অ্যাস্ট্রোফিজিক্স না, দাঁড়াও আমি এখানে স্ক্রিনটা আরেকবার শেয়ার করে দেখাই, এক মিনিট। দেখছো হাইয়েস্ট পেইড ইঞ্জিনিয়ারের মধ্যে কারা? পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার, যারা নাকি যে কোল, অয়েল, গ্যাস এগুলা কোনটা কোন ডেপথে আছে বা না আছে এইসব জিনিসগুলা স্টাডি করে, তাদের টাকা হলো সবচেয়ে বেশি, বুঝতে পারছো? অন্যগুলাও টাকা যে কম আছে এরকম না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এরোস্পেস ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, এরকম সবগুলারই আছে। কিন্তু বেসিক্যালি তোমার কাজটা কি? যেই ফিল্ডে যাও ইউ উইল হ্যাভ টু বেস্ট ইন দ্যাট ফিল্ড, তাইলে পরে তখন তোমার ওইটা নিয়ে কখনো কোনো টেনশন করতে হবে না। কিন্তু তুমি যদি ওইটা নিয়ে ওরকম স্পেসিফিক অ্যামাউন্ট অফ এক্সপার্টিস না রাখো, দেন তখন তোমার চাকরি নিয়ে ওরকম টানাটানি পড়বে। যে পরে তো সবাই পড়ালেখা তো সবাই করে, কিন্তু সবাই তো আর ভালো করে না। কেন? বিকজ একজন ওরকম এফোর্ট দেয় আর আরেকজন ওরকম এফোর্ট দেয় না, তাই না?
এই যে আমি যে এরকম তোমাদের ক্লাসে পড়াইলাম, এই ইয়ারে তো মনে হয় না তোমাদের কোনো ফাইনাল পরীক্ষা টরীক্ষা কিছু হবে, স্কুলে অটো তোমরা ও লেভেলসে উঠে যাবা যেটাই হোক, কিন্তু সেম টিচার সব স্টুডেন্টকে একই পড়া পড়ায়, কিন্তু একটা স্টুডেন্ট বেশি ভালো করে আরেকটা স্টুডেন্ট ওরকম সেম লেভেলে ভালো করতে পারে না। এটা কেন? বিকজ ওই স্টুডেন্টের মধ্যে একটা ডিফারেন্স আছে, যে সে নিজে ওরকম হার্ড ওয়ার্ক করছে দেখে, আর সে নিজে ওরকম গিফটেড দেখে কি করতে পারছে, সে ডিফারেন্সটা ক্রিয়েট করতে পারছে। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া যদি এই ইয়ারে পরীক্ষা এক্সাম না দেয়, ফাইনাল এক্সাম, তাহলে তো ও লেভেল অনেক সমস্যা হবে না আমাদের? সমস্যা হবে বলতে, তোমাদের ও লেভেলস এর সময় তো ও লেভেল স্ট্যান্ডার্ড 8 এ থাকতে যা যা পড়ার দরকার ইহাব তো এগুলো তোমাকে কভার করেই দিচ্ছে। এই যে আমরা অ্যানুয়াল এর সিলেবাসটা পড়তেছি না, সো স্কুলে এক্সাম না হইলে পরে আমরা তো ঠিকই স্কুলের সিলেবাসটা কভার করে রাখতেছি, তাহলে পরে যেন আমাদের পরে যা সমস্যা না হয়, তাই না? হ্যাঁ। সো তাহলে ওইটা নিয়ে আমাদের এত বেশি প্রবলেম হবে না। বাট পরীক্ষাটা নিলে ওরকম, পরীক্ষা নিলে যেমন টাইপের একটা পড়ার সিরিয়াসনেস আসে, পরীক্ষা ছাড়া তো ওরকম লেভেলের সিরিয়াসনেস সবার মধ্যে থাকে না। হ্যাঁ ভাইয়া। ঠিক আছে তাহলে, তো আমি ওই ভিডিওগুলার ওই প্লেলিস্ট এন্ড, হ্যাঁ রাইসা বলো। ভাইয়া আমাদের কোচিং এর কি অ্যানুয়াল এক্সাম হবে না? মেজাবিন কি বলছো, কোন অ্যানুয়াল এক্সাম হবে না নাকি? আর হোয়াট এভার দ্য স্টুডেন্টস হু ডোন্ট ইভেন স্টাডি, ওদের কথা আর কি বলবো, যারা নাকি পড়ালেখাই করে না, ওদের তো ফিউচারে ওরা কি করবে, বাপের ব্যবসা ভাইয়া থাকলে পরে ইহাবে বাপের কি ব্যবসা করবে। হ্যাঁ, এক্সাম হবে না? ইহাবে ওর ওই এক্সামটা হবে নাকি ওটা এনজাড ভাই শিওরলি বলতে পারবে, বুঝতে পারছো? ইহাবের ওরা, এনজাড ভাই ওইটা ভালো মতো ডিসিশন নিবে যে ইহাবের অ্যানুয়াল এক্সাম ওরকম নিবে নাকি না। মোস্ট প্রবাবলি নিবে, এনজেড ভাই এক্সাম নেওয়ার হইলে কথা। ভালোই হবে। হ্যাঁ ঠিক আছে তাহলে, তো আমরা এখানের মধ্যে আজকের ক্লাসটা শেষ করে তোমরা সবাই এই এক্সারসাইজ কোশ্চেন গুলো সবগুলো শেষ করে রাখো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।